এই খাদে লাফ দিলে আমি কি মরে যাব নেতা সাহেব? আফরার নেতা সাহেব ডাক দিতে শরীরের সর্বত্র এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ফারহানের। বুকের ঠিপ ঠিপ শব্দটা ক্রমশ যেন বেড়েই চলেছে। এই মেয়েকে, তার সম্পর্কে এত কিছু একদিনের ব্যবধানে জানলই বা কীভাবে? ফারহানের হাতের মুঠো শক্ত করে রেখেছে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টার জন্য। তারপর বলে উঠল, কী সব আবল তাবল বলছেন আপনি? আর ইলা কোথায়? আপনার দরবারে রেখে গিয়েছে। আফরার বিক্ষিপ্ত কণ্ঠ। ফারহান যা বোঝার বুঝে নিল। ইলা আফরাকে রেখেই চলে গিয়েছে কোথাও। কি হলো নেতা সাহেব বলুন, এখান থেকে লাফ দিলে আমি কি মারা যাব? ফারহান শক্ত হাতে আফরার বাহু চেপে নিয়ে এলো নিজের কাছে। আফরার সিক্ত দেহ ওর উষ্ণ দেহের ওপর রেইনকোটের আবরণে মিশে যাচ্ছে। আফরার নির্লিপ্ত চাহনি নিয়ে তাকালো ফারহানের দিকে। কি মায়া তার মুখে! সৃষ্টিকর্তা এই পাষাণ মানুষটার মুখেই যেন অজস্র মায়া ছাড়িয়ে দিয়েছে। পাগলের মতো বিলাপ কেন করছেন? এখান থেকে লাফ দিলে মৃত্যুটা কি অনিবার্য নয়? আফরা মলিন হাসে। ওর মরে যেতে ইচ্ছে করছে। অবচেতন মন বারবার বলছে এরিকের সাথে প্রতারণা করেছে সে। এরিকের চাপা অভিমান থেকে কিছুতেই সে হয়তো রেহাই পাবে না। দুঃখে দুঃখে কষ্টের শিকার হচ্ছে। কিন্তু ফারহান এসে আবারও ওর সব কিছু এলোমেলো করে দিল। এরিকের কথায় যতটা না মর্মাহত হয়েছিল, ফারহানের শীতল রূপে তা যেন ধুলোর ন্যায় উড়ে গেল হঠাৎ। আফরা কাট কাট গলায় বলল, জানেন, এতক্ষণ মরতে ইচ্ছে করছিল আমার। যে অতীত ফেলে এখানে এসেছে তা যেন কোনো ক্রমেই ছাড়তে চাইছিল না। তবে এখন আর তা করব না। আপনাকে দেখেছি যে, আপনার সম্পর্কে জানার জন্য কৌতূহলের শেষ প্রান্তে এসে পড়েছিলাম আমি। অবশেষে সক্ষম হলাম আমার চিন্তা শক্তির জন্যে, অধিকারের জন্য লড়াই করি। এটা শুনেই আমার বুঝে ফেলা উচিত ছিল আপনি একজন নেতা। অন্য 4-5 জনের মতো রাজনৈতিক নেতা না, ছাত্রদের নেতা, মানুষের নেতা, আর ট্রু কমরেড। বিস্ময় চরম শিখায় চলে গেল ফারহান। বৃষ্টিতে সিক্ত এই মেয়েটার কথাগুলো ঝংকারের ন্যায় কর্ণকুহরে বাজছে। আফরার ঠোঁটে স্মিত হাসি, যেন ফারহানকে অবাক করতে পারাটাই ওর জন্য বড় আনন্দের। আফরার এই হাসিতে ফারহানের মাথায় ঝিম ধরে গেল। পাগল হয়ে যাবে ফারহান। এই মেয়ে সত্যি ওকে পাগল বানিয়ে ছাড়বে। হঠাৎ ফারহান আস্তে করে ছেড়ে দিল আফরার বাহু। দূরে সরে গেল সে। আফরার বৃষ্টিতে ভেজা আটসার দেহ থেকে চোখ সরিয়ে মাস্ক পরে নিল ফারহান। শান্ত গলায় বলল, আমার সাথে চলুন আফরা। ফারহানের দৃষ্টি শান্ত হলেও মনে হয়তো চলছে অজানা এক ঝড়। তবুও ওপর দিয়ে নিজেকে শক্ত বানিয়ে রেখেছে। আফরার ঠোঁট চেপে সম্মতি জানালো তাই। তারপর দুজনেই এগিয়ে গেল গাড়ির উদ্দেশ্যে। ফারহান আফরাকে পেছনের সিটে বসতে বলে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিল। আফরার কর্ণপাত না করে বসে পড়ল ফারহানের পাশে। ওর আর্দ্র শরীরে সিট খানিকটা ভিজে যাচ্ছে। ফারহান এক নজর আফরার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে পেছনের সিটে বসতে বলেছিলাম। আর আমি পেছনে বসতে চাই না। এবার কি করবেন আপনি? আফরার কাট কাট গলা। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল ফারহান। এই মেয়েটা যেন ওর উসুল নষ্ট করে ফেলছে। নিজের মুখের উপর কারো কথা বলা ফারহানের কাছে বড়ই অসহ্য লাগে। আর এই মেয়েটা শুরু থেকে তাই করে যাচ্ছে। কিন্তু ফারহান কোনোরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। আফরা ওর চাচার আত্মীয়। মেয়েটা অরুণচণ্ডী ধরনের হলেও মেয়ে হিসেবে তেমন একটা খারাপ মনে হলো না। আফরার কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না ফারহান। রেইনকোট খুলে পেছনে রেখে ইঞ্জিন স্টার্ট করলো সে। ডেস্ক থেকে একটা সাদা মসৃণ তোয়ালে বের করে আফরাকে দিয়ে বলল, এ নিন তোয়ালে। আফরার হাঁটুর উপর রেখে ফারহান ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তবে আফরা সরু চোখে তার দিকে তাকালো। জড়ানো গলায় বলল, তোয়ালে দিলেন কেন? আপনার শরীর মোছার জন্য। আফরার চোখের দৃষ্টি আরও সরু হলো ফারহানের এভাবে ওর দিকে না তাকিয়ে কথা বলাতে। তাই সে বলে উঠল, অ্যাট এনি চান্স আমি এখানে ভেজা শরীর নিয়ে আছে বলে আপনার অস্বস্তি হচ্ছে না তো? সমস্যা হলে বলতে পারেন। কি নিঃসংকোচভাবে বলল সে। তবে আফরার এমন কথাতে বিস্ফোরিত নয়নে তাকালো ফারহান। সে যে ড্রাইভিংয়ে আছে এটা এক মুহূর্ত ভুলেই গিয়েছিল। আফরা ভাবহীনভাবে বসে আছে নিজের সিটে। তবে তার সম্পূর্ণ শরীর ফারহানের দিকে ঘোরানো, যেন উত্তর শোনার জন্য অদম্য কৌতূহল জেগেছে মনে। ফারহান এবার কী বলবে ভেবে পেল না।
এই মেয়ের কাজকর্ম যেমন সাংঘাতিক, কথাবার্তাগুলো যেন আরও সাংঘাতিক। এই প্রথম কারো কথা শুনে এত ঘাবড়ে গিয়েছে ফারহান। এমন পরিস্থিতির শিকার সে প্রথম। তবুও ঠোঁট জোড়া চেপে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করল সে। তারপর রাস্তার দিকে মনোনিবেশ করে আড়ষ্ট গলায় বলল, আমি আমি শুধু আপনার জন্য চিন্তা করে ওটা দিয়েছিলাম। আষাঢ় মাসের এই বৃষ্টির সাথে এই এলাকার মানুষ অভ্যস্ত হলেও আপনি তো না, তাই আপনার ঠান্ডা লাগতে পারে। ফাহানকে বিব্রত হতে দেখে মজা পেল আফরা। ছেলেদের গম্ভীরতা ওর অপছন্দ হলেও এই মানুষটার গম্ভীরতা ওকে আকৃষ্ট করেছে। তবুও এমন ঘাবড়ানো মুখ দেখার জন্যই এমন একটা কথা বলেছিল সে। নিজের কাঙ্ক্ষিত জিনিসটা দেখার পর ওর ঠোঁট কোলে ফুটে উঠল চাপা হাসি। তবু আর একটু বিব্রত তো করাই যায়। সেই পরিকল্পনা নিয়ে আফরা আবারও বলল, ফারহান, আপনার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা বদ মেয়ে। বিড়বিড়িয়ে বলল ফাহান। মাথায় ভোঁ ভোঁ যন্ত্রণা হচ্ছে ওর। তবুও নির্বিকারভাবে বলল, এসব ফালতু জিনিসে আমি টাইম পাস করি না। প্রেম করা ফালতু জিনিস না, বুঝলেন? এটাও একটা আর্ট। আপনি তা কি করে বুঝবেন? সারাদিন তো রাজনীতিই করে বেড়ান। আল্লাহ জানে আপনার বিয়ে হলে বউয়ের কি অবস্থা হবে। আনরোমান্টিকের ডিব্বা একটা। ফারহান ফট করে গাড়ি থামালো। আফরা কিছুটা অবাক। এতক্ষণ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলার ভঙ্গিটা আচমকা থেমে গেল তাই। ফারহান সিট বেল্ট খুলে তৎক্ষণাৎ আফরার কাছে ঝুঁকে এলো। আফরার হৃদয় যেন তুমুল বেগে লাফাচ্ছে। চোখের এতটা কাছে ফারহানকে দেখে সে স্তব্ধ। গোল আকৃতির মুখ করে তাকিয়ে থাকলো তাই অতি নজর কাড়া এই মানুষটির দিকে। আফরার উদাসীন কথাগুলো ফারহানের মস্তিষ্কে উথাল পাথাল কাণ্ড চালাচ্ছিল। তাই তপ্ত কণ্ঠে বলল, আমার বউয়ের কি হবে সেটা আপনার ভাবতে হবে না, কেমন? এসব বিয়ে, বাচ্চা কাচ্চা, জগৎ সংসার সবই তুচ্ছ আমার কাছে। আপনি না হয় বরং আপনারটা নিয়ে ভাবুন। আমেরিকায় থাকেন, তাই আপনাদের কাছে রিলেশনে প্যাচা, ব্রেকআপ, এভরিথিং ইজ সিম্পল। কিন্তু আমাদের এখানে এমনটা না। সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি, কিন্তু হেলা করলে তা ভাঙতে 2 সেকেন্ডও লাগে না। ফারহানের শীতল কণ্ঠ আফরার অতল মস্তিষ্কে বাড়ি খেল বারবার। ভেজা শীতল দেহ ইতিমধ্যে শুকিয়ে ঠান্ডা হয়ে গেলেও ফারহানের এভাবে কাছে আসাতে ওরা অস্বাভাবিক গরম লাগছে। দেহে নিংড়ে আসছে গরম নিঃশ্বাস। অধৈর্যরা কেঁপে উঠছে বারবার। হঠাৎ ফারহান নিজের অবস্থাটা অবলোকন করতে পেরে সরে আসলো আফরার কাছ থেকে। বাইরে বৃষ্টির গতি কমেছে। কাজটি নামিয়ে দিল তাই। এসি অফ করাতে বৃষ্টির পরবর্তী বরফ জমা বায়ু অন্যরকম উন্মাদনা সৃষ্টি করছে। আফরা এবার আর কোনো কথা বলল না। ফারহান আর চোখে আফরার দিকে তাকিয়ে পুনরায় গাড়ি চালানো শুরু করলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল ঢলেছে। আফরা বাড়িতে আসলো 1 ঘন্টার মতো হলো। এর মধ্যে একটা হট শাওয়ার নিয়ে নিল ভালোভাবে। হয়তো রাতটা নামলেই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। শরীরে প্রচণ্ড অবসাদ। বিছানায় শরীর এলিয়ে দিল সে। চোখ বন্ধ করলে অজান্তেই বারবার ফাহানের চেহারা ভেসে উঠছে। কানের কাছে বাজছে ফাহানের বলা শেষ কথাগুলো। বড্ড রহস্যময় আর বাউন্ডুল্লে মানুষ সে। কথার মধ্যেই মানুষটার প্রতি যেন কাজ করে টান টান উত্তেজনা। তবে কোনো এক কারণেই মিসেস নাবিলা ফাহানকে পছন্দ করেন না, এই কারণটি আফরা আদৌ জানতে পারল না। তাছাড়া সে যখন বাড়িতে ফিরল, মিসেস নাবিলা ইনিয়ে বিনিয়ে বারবার বলার চেষ্টা করছে ফারহানের সাথে বেশি মেলামেশা করাটা ভালো হবে না। এসব প্রশ্নের একমাত্র সমাধান দিতে পারবে ওর মম। তাই খাট থেকে হাত বাড়িয়ে মোবাইল নিয়ে নিল সে। কল লিস্ট চেক করে মমের নম্বরে কল দিল। বেশ কিছুক্ষণ পর হতাশ হলো আফরা। ওর মা প্রথমবার কল রিসিভ করলো না আর পরের বার কলই কেটে দিল। নিশ্চয়ই অফিসে আছে। তাচ্ছিল্যের হাসি হাসলো আফরা। ব্যঙ্গ সুরে বলল, তোমার থেকে এটাই আশা করা যায় মম, অ্যাজ অলওয়েজ। আফরার মনে চরম দুঃখ নেমে আসলো। টেনে টেনে দুবার শ্বাস নিল সে। মাথা ঠান্ডা রাখতে হবে। বাংলাদেশে আসার আগেই সে পণ করেছিল কিছুতেই হতাশ হওয়া যাবে না। এখানেও এসেছে ভ্যাকেশনের জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। তাই ভালো মতো বিচরণ করবে শ্রীমঙ্গলের প্রতিটা কোণে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিল সে। না, জামা কাপড় ঠিকঠাকই আছে। মোবাইলটা চার্জে বসিয়ে তাই আফরা এবার নিচে চলে গেল। ড্রয়িং রুমে এসেই আফরা দেখল ক্লান্তিতে হেলে পড়া ফাহিমকে। মিসেস নাবিলা খাওয়ার পর দুপুরে ঘুমিয়ে পড়েছেন। ইলা এখনও বাসায় ফেরেনি।
আর মিস্টার ইফাস দোকান সামলানোর জন্য গিয়েছে। ফাহিম আফরাকে দেখে বিনয়ী স্বরে বলল, হ্যালো আফরা। হ্যালো। আফরা এক নজর দেখে নিল ফাহিমকে। ফাহিম নিজের পরনে ডক্টর অ্যাপ্রন খুলে এক পাশে রেখেছে, শার্টের উপরে দুটো বোতাম খোলা। আফরা সোফায় আয়েশ করে বসতে বসতে বলল, তো কেমন গেল দিন? দেখে কি মনে হয়? ফাহিমের রাশ ভারী কণ্ঠ। আফরা হেসে ফেলল অবস্থা দেখে, তাই ঠোঁট কামড়ে বলল, মনে হয় হাল চাষ করে এসেছো। ফাহিমও হাসিতে চোখ দিল। তাই আফরার ফাহিমের সাথে কথা বলে মোটামুটি ভালোই লাগছে, কারণ এই মানুষটা অতটাও গম্ভীর না, সর্বদাই চোখে মুখে এক ধরনের প্রাণোচ্ছল ভাব থাকে। তবুও ফারহান মানুষটা কেমন যেন মনের গহীনে গেঁথে গিয়েছে আফরার। এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু? মিস্টার ইফাজ আর মিসেস নাফিলা বসে আছেন নিজ কক্ষে। ঘরে হলুদ বাল্বের আভায় কেমন যেন ভুতুরে মনে হচ্ছে পরিবেশটা। জানালাটি কেঁপে উঠেছে অবিন্যস্তভাবে। রাত নেমেছে অনেক, আর আধ ঘন্টা পরে ঘড়ির কাঁটা 12টাতে স্পর্শ করে ডং ডং শব্দে বেজে উঠবে মধ্যস্থ ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটা। সেই 1937 সালের বেলজিয়াম থেকে আনা হয়েছিল ঘড়িটা। আদৌ কীভাবে যে ঠিকঠাক মতো চলছে তা যেন এক বিস্ময়। আসতে পারি? শক্ত পুরুষালী কণ্ঠ শুনে শয়ন কক্ষের দরজার দিকে তাকালেন মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা। ফারহান দাঁড়িয়ে আছে, ওর মুখের মধ্যে কোনো ভাবান্তর নেই, নেই কোনো প্রকার উদ্বেগ। মিসেস নাবিলা বালিশটুকু ঠিক করে ইশারায় বলল, আসো। ফারহান প্রবেশ করলো ঘরে। রুম স্প্রের গন্ধে ঘটে মো মো করছে। মিস্টার ইফাজ ফারহানকে সামনে দেখিয়ে বললেন, চেয়ারে বসে পড়ো। হঠাৎ এই সময় আসতে বললেন যে? মিস্টার ইফাজের মুখোমুখি চেয়ারে বসতে বসতে বলল ফারহান। মিসেস নাবিলা অদ্ভুত হাসি দিয়ে বললেন, তুমি তো আমাদের থেকেও ব্যস্ত মানুষ। এই গ্রাম ও গ্রাম, এ বাজার ও বাজার, টই টই করে ঘুরো, রাজনীতি করো বলে কথা। আর তাই তো এই সময় না ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে? মিসেস নাবিলার চোখে মুখে ব্যঙ্গতার আভাস। ফারহান ওনার দিকে একটা তীক্ষ্ণ চাহনি দিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। মিসেস নাবিলা এ ধরনের ব্যবহার ওর কাছে নতুন না। বাবা মায়ের থেকে ভাগ্যের পরিহাসে বিচ্ছেদ হয়ে গিয়েছিল অল্প বয়সেই, তাই বাধ্য হয়ে থাকতে হয় নিজের চাচু চাচির কাছে। কিন্তু মিসেস নাবিলা মোটেও কিশোর ফারহানের দায়িত্ব খরচের ভরণ পোষণ নিতে রাজি নন। সেটা তিনি বারবার ইশারা ইঙ্গিতে নিজের শ্বশুর মশাই ওরফে ফারহানের দাদার কাছে বলার চেষ্টা করেছেন, কিন্তু ফারহানের দাদা প্রতিবারই তা এড়িয়ে দিয়েছেন বিচক্ষণতার সাথে। তখন থেকেই মিসেস নাবিলার ক্রোধের শিকার হয় ফারহান। ফাহিম ফারহান থেকে 6 মাসের ছোট, বলতে গেলে পিঠাপিঠি বয়সের হবে। তবুও নিজ সন্তানকে মিসেস নাবিলা যেভাবে লালন পালন করেছেন, প্রয়োজন পূরণ করেছেন, ফারহানের ক্ষেত্রে তা অধিকাংশও করেনি। চাচু কিছু করতে চাইলেও মিসেস নাবিলার ক্ষোভের জন্য রয়েছিলেন মৌনভাবে। ফারহানের জন্য আগে কাঁদত, প্রচুর কাঁদত। মনে হতো যেন এই সুবিশাল পৃথিবীতে সে নিঃস্ব একজন মানুষ। তারপর থেকে শুরু হয় ফারহানের দৃঢ় প্রতিজ্ঞা করা, সে পরিবারের ভালোবাসা না পেলে কী হবে, মানুষের ভালোবাসা অর্জন করবে। তাই কলেজ জীবনে শুরু হয় ফারহানের যাত্রা। নিজের কয়েকজন কাছের মানুষদের নিয়ে একটা ইউনিয়ন তৈরি করে স্টুডেন্টদের জন্য। পরীক্ষার ফি সংক্রান্ত বার্তা, অতিরিক্ত বেতন, স্টুডেন্টদের আর্থিক সমস্যা, কলেজের রাজনৈতিক বিরোধ, সব কিছুতে সক্রিয় ভূমিকা পালন করেছে ফারহান। ফলে উপর মহলের অনেকেরই নজর কেড়ে নেয় সে। কলেজের বিভিন্ন চিফ সেক্রেটারি রাজনীতির জন্য আহ্বান জানালে স্টাফ মানা করে দেয় ফারহান। তার ভাষ্য মতে সে মানুষদের হয়ে কাজ করবে, কোনো রাজনীতি দলের হয়ে না। তখন থেকেই সবাই ওকে লিডার কমরেড ফারহান নামে বেশি চিনে থাকে। তবে মিসেস নাবিলার সমস্যা এটি ছিল না, সমস্যা হয়েছিল অন্য জায়গায়। ফারহানের দাদার মৃত্যুর সময় উনি সম্পত্তির 1/3 ফাহিম আর ইলান নামে আর বাকি সম্পূর্ণটা ফারহানের নামে করে দেন। উনি জানতেন যে ওনার মৃত্যুর পরই ফারহানকে সম্পত্তি থেকে বেদখল করতে মিসেস নাবিলা মোটেও সময় নেবেন না। তাই ক্রোধে মিসেস নাবিলা জর্জরিত হয়ে যান। তিনি বারবার বলেছেন ফারহানকে যে অংশটুকু নির্দিষ্ট টাকার বিনিময়ে নিজের সন্তান ফাহিম আর ইলান নামে করতে, কিন্তু ফারহান প্রতিবারের মতোই নির্বিকার ছিল। ফারহান এবার মিসেস নাবিলার প্রত্যুত্তরে বলল, আমি যে ব্যস্ত মানুষ সেটা জানলে এবার বলে ফেলুন তো কেন ডেকেছেন আমায়। আমি এখনো ডিনার করিনি, তাই জলদি বলুন।
মিসেস নাবিলা ফারহানের বরাবর বসে পড়ল। তীক্ষ্ণ গলায় বলল, আমরা তোমায় বিনিময়ে 5 কোটি টাকা দেব। এইটি অ্যাস্টেট আমাদের কাছে বিক্রি করে দাও। আমি এর আগে বলেছি, এখনো বলবো, দুঃখিত, এই যে স্টেট আমি কখনোই বিক্রি করব না। মিসেস নাবিলার প্রচণ্ড রাগ হচ্ছে ফারহানের প্রতি, তবুও নিজেকে শান্ত করে রাখলেন তিনি। আড়ষ্ট গলায় বললেন, কি করবে তুমি এই সম্পদ দিয়ে? তোমার বিয়ে শাদী করারও শখ নেই, তাই যে পরে বউ বাচ্চা নিয়ে থাকবে এমনও তো না। এর থেকে ভালো টাকা দিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারবে। আয়েশ করে বসলো ফারহান। মিসেস নাবিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, আমার আন্ডারেই চা শ্রমিকদের জীবন চলে, তাহলে আপনি ধারণা করলেন কিভাবে যে এটা আমি বিক্রি করব? আমার দাদুর দেয়া শেষ উপহার এটা। এখানে আমি বড় হয়েছি। ওই ছোট্ট ঘরের পূব আকাশের মেঘালয় রাজ্য আমার দৃষ্টিসঙ্গী। আপনি দরকার বলে বাজারের দোকানগুলো নিয়ে নিন, তবুও এই যে স্টেট আমি কিছুতেই দিব না। আর একটা কথা, এই যে স্টেটের অর্ধেক টাকা আমি দান করলেও এর এক অংশ দিয়েই আমি চলাফেরা করি। এখানে যা প্রফিট হয়েছে সব আমার পরিশ্রমে, আপনারা এক আনাও দেননি। বলেই নীরবে প্রস্থান করলো ফারহান। মিসেস নাবিলা ফারহানের তিক্ত কথাগুলো স্মৃতিচারণ করতেই ক্ষোভে ফেটে পড়লেন। মিস্টার ইফাজ হাসলেন মলিনভাবে। এটাই যে ওনার স্ত্রীর প্রাপ্য ছিল। ঘুম থেকে ওঠার পরপরই আফরা অনুভব করলো আজ রুমটা প্রচণ্ড ঠান্ডা। জানালা দিয়ে বাতাস বয়ে আসছে হু হু করে। আকাশটাও খানিকটা মেঘলা। আফরা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পূব দিকের বারান্দায় গেল। ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই, কিন্তু মেঘের আড়ালে রৌদ্র যেন হারিয়ে গিয়েছে। পূব আকাশটা ভারী অন্ধকার, হয়তো ভারতের সীমান্তে ঝমঝম করে বৃষ্টি চলছে। আফরা বোধ হয়ে রইল বাড়িটার পেছনে গভীর ঢালটির দিকে। ওই ঢালে স্পষ্ট কাউকে দেখা যাচ্ছে। আঁতকে উঠল আফরা, এই সকাল সকাল ওখানে আবার কে? অল্পক্ষণ পরই সেই মানুষটার চেহারা দেখে মৃদু অবাক হলো সে। ফারহান আছে ওই ঢালটিতে, হাতে কোদাল, পরনে সাদা হাফ হাতের টি শার্ট, কোমরের কাছে বেঁধে রেখেছে নীল চেক শার্ট। এমন ভয়ঙ্কর পথে ফারহান কি করছে? ছেলেটার কি নিজের জানের ভয় নেই? আফরা একবার ভাবলো ও ডাক দেবে, পরক্ষণেই মত পাল্টে নিল। এখান থেকে কথাবার্তা না বলে সরাসরি কথা বলাটাই ভালো হবে। যেই ভাবা সেই কাজ। আফরা তাই অল্প মুহূর্তের ব্যবধানেই দাঁত ব্রাশ করে নিচে গেল। ঘরের ভেতরে যেই ঠান্ডা টানা লাগছিল, বাইরে সেই ঠান্ডাটা আরও ব্যাপক লাগছে আফরার। ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে পা রাখতে এসে অনুভব করলো চা পাতার কড়ালো ঘ্রাণ। ছোট ছোট টিলার ওপর কার্পেটের ন্যায় আচ্ছাদিত চা পাতার চমৎকার লাগছে। আফরা দ্রুত পায়ে ঢালের দিকে গেল। ইলা ওকে এখানে আসতে নিষেধ করলেও সেসব কোনো পরোয়া করলো না। ফারহানকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো মিস্টার কমরেড। স্নিগ্ধ প্রভাতের এই প্রহরে মেয়ের মিষ্টি কণ্ঠে মিস্টার কমরেড নাম শুনে চমকে উঠল ফারহান। শব্দের উৎস খোঁজার জন্য কোদাল ছেড়ে মাথা উঁচু করতেই দেখল ঢালের একেবারে ওপর প্রান্তে আফরা দাঁড়িয়ে। ব্রজোড়া বাঁকিয়ে ফেলল ফারহান। এই মেয়ের হঠাৎ এখানে আসাতে ওর স্নায়ু যেন কাজ করছে না। আফরাকে তাই সে প্রশ্ন করল, আপনি এত সকালে এখানে কি করছেন? ফারহান কল্পনাও করতে পারবে না যে এই আফরা নামের এই মেয়েটা ওর গম্ভীর মুখে আপনি সম্বোধনটা শুনলে ঠিক কতটা উৎপন্ন হয়। কেন হয় তা আফরার নিজেও অজানা। মেয়েটা শুধু এতটুকুই জানে যে ফারহানের আকর্ষণীয় কণ্ঠনালী দিয়ে যখন আপনি শব্দটা আফরার উদ্দেশ্যে বেরিয়ে আসে, সেটা অনেক মনোমুগ্ধকর। ফারহান এখনও তাকিয়ে আছে আফরার দিকে উত্তরের আশায়, কিন্তু আফরা নির্বিকার। ফারহান ভাবলো এই ভয়ঙ্কর ঢালে দাঁড়িয়ে মেয়েটার সাথে কথোপকথন চালানো বিপজ্জনক। পা ফসকে নিচে পড়লে যান যাওয়ার সম্ভাবনা তো আছেই, আর যদি বর্ডারের কাছে ইন্ডিয়ান সেনাবাহিনীরা ওকে দেখে ফেলে, সাথে সাথে শ্যুট করে খাল্লাস। তাই ওপরে উঠে এলো ফারহান। আফরা এবার জিজ্ঞেস করলো, ওখানে কি করছিলেন আপনি? আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। ফারহানের সন্দিহান কণ্ঠ। আফরা মুখ ছোট করে ফেলল, তারপর জড়ানো কণ্ঠায় বলল, বারান্দা দিয়ে আপনাকে ওখানে দেখেছিলাম, তাই কৌতূহল দমাতে না পেরে এইখানে আপনাকে দেখতে এসে পড়ি। আফরার কথায় বিব্রত হয়ে গেল ফারহান। এটা কত স্বতঃস্ফূর্তভাবেই না বলে ফেললো ওর মনের কথা যে ফারহানকে দেখার জন্যই সে এখানে এসেছে। ফারহান অগোচরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা অন্যরকম। কথাবার্তায় কোনো রূপ, কোনো জড়তা নেই, সব কিছুতেই প্রাণোচ্ছল্লতা আর ভাব।
ফারহান এখনও জানে না আফরার সম্পূর্ণ পরিচয়, আর এই মেয়েটা 2 দিনের মধ্যেই ওর সব তথ্য জোগাড় করে ফেলেছে। ফারহান এবার বলল, আমার প্রতি আপনার এতই ইন্টারেস্ট যে আধ ঘুমেই 7 সকাল চলে এলেন। তো বলুন কি করছিলেন ওখানে? আফরার সহসা উত্তর শুনে ঠোঁট টিপে হাসল ফারহান, তারপর বলে উঠল, বর্ষার মৌসুম তো, তাই পানি নামানোর জন্য নিচে রাস্তা করে দিচ্ছিলাম। না হলে এখানে পানি জমে গেলে নিচের থেকে জোক এসে পড়ে। জোক? অবাক হয়ে জিজ্ঞেস করলো আফরা। ফারহান সাথে সাথেই বলল, হ্যাঁ জোক, শুধু জোক না, এখানে অজগর সাপও আসে মাঝে মধ্যে। আপনি আসার 2 দিন আগে এলাকার লোকেরা সীমানা প্রাচীরের সামনে অজগর মেরে এসেছিল। আফরার চোখ মুখ কিছুটা গম্ভীর, এক কথায় প্রতিক্রিয়াহীন। ফারহান বুঝতে পারল না যে আফরা আদৌ ভয় পেয়েছে কিনা, তবু আগ বাড়িয়ে এসে বলল, তবুও আপনার ভয় পাওয়ার সমস্যা নেই। চাচু আগেই আমায় দিয়ে এখানে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দিতে বলেছিল, যাতে সাপ ত্রিসীমানায় আর না আসে, সুতরাং ভয় পাবেন না। আপনি নিশ্চিত যে কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসে না? আফরার নির্লিপ্ত প্রশ্ন। কথা আটকে আসলো ফারহানের, তাই জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন করলেন যে? আফরা ঠোঁট জোড়া ভিজিয়ে মলিন হাসলো, তারপর বলা শুরু করলো, অ্যানাকোন্ডা মুভি দেখেছিলেন? সেখানে সাপ আসাতে সবাই অনেক কার্বলিক অ্যাসিড ছিটিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই কার্বলিক অ্যাসিড ছিটালে যে সাপ চলে যায় এটা একটা ভ্রান্ত ধারণা। তবে এটা সত্যি, এর স্মেল সাপ বেশিক্ষণ সহ্য করতে পারে না। তা না হয় হবে, আমরা শ্রীমঙ্গলের মানুষ এই সাপ জোকের ব্যাপারে অভ্যস্ত, আপনি না। তবুও টেনশন নেওয়ার দরকার নাই, বাড়ির দোতলায় সাপ জোক উঠবে না। আর আপনার ক্ষেত্রে? আফরার কথাটি বুঝতে পারল না ফারহান, তাই অবাক স্বরে বলল, মানে? আপনি তো থাকেন ডালের পাশে, ছোট্ট এই কাঠের নিচতলা ঘরে। আপনার যদি কিছু হয়ে যায়? আফরার তটস্থ কণ্ঠ। ফারহান বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আফরার দিকে। ঘরমাক্ত বুকে ধ্রিম ধ্রিম শব্দটা ক্রমশই অনুভব করতে পারল সে। এই প্রথম 29 বছর বয়সের এই জীবনে দাদুর পর প্রথম কেউ ওর কথা চিন্তা করলো। তথস্থ কণ্ঠে বলল, যদি কিছু হয়ে যায়। ফারহানের কাছে আপন মানুষের ভালোবাসার অভিজ্ঞতা কম, তাই সদ্য কিছুদিন যাবৎ পরিচিত এই ভিনদেশি বাঙালি মেয়ে ছোট্ট একটি কথা দ্বারা ফারহানের মনে কীরূপ প্রভাব ফেলেছে তা দুজনের কাছে যেন এক বিস্ময়। ফারহান মৃদু হেসে বলল, আমার আর কি হবে, অ্যাট এনি চান্স যদি কিছু হয়েও যায় তাহলে দেখার মতো কেউই নেই, কারণ আমি মানুষটাই নিঃস্ব। ফারহানের কথা শুনে ওর খানিকটা কাছাকাছি এসে দাঁড়ালো আফরা। সম্মোহনী দৃষ্টিতে সে তাকিয়ে আছে ফারহানের ক্লান্তি মাখা মুখটার দিকে। ফারহানের চুলগুলো এলোমেলো, হাতে সামান্য মাটি লেগে আছে, নাকের কাছে জমে আসে ঘাম। তবুও মানুষটা কী সুন্দর। ছেলেটার চওড়া বুকে ঘামে ভেজা টি শার্টটা সহসাই কাউকে আকর্ষণ করতে পারবে। আফরা গম্ভীর গলায় বলল, কেউ কখনো একা পৃথিবীতে আসে না। উপরওয়ালা প্রত্যেক মানুষের জন্যই একজন একজনকে পাঠায়। হয়তো আপনার সেই অজানা কেউ হুট করে এসে আপনার বুকে বাসা বেঁধে ফেলবে, দূর হয়ে যাবে আপনার সেই নিঃসঙ্গতা। আফরা শুধু দেখতেই সুন্দর না, কথাবার্তাও সুন্দর। একটা অন্যরকম টান আছে মেয়েটার মধ্যে। ফারহান আফরার সম্মোহনী কথার প্রত্যুত্তরে কিছু বলল না, তবে নিজের জীবনের এক গোপন বিষয় আবিষ্কার করলো ফারহান। ওর অবচেতন মনের ধারণা ছিল যে সে হৃদয়হীন মানুষ, অনুভূতি আবেগ এসব ফারহানের জন্য না। কিন্তু আফরা এসে ওর ধারণাকে ওলট পালট করে দিল। অজান্তেই মেয়েটার প্রতি আকৃষ্ট হচ্ছে ফারহান। অজান্তেই এই প্রথম রাজনীতির বাইরে একটা নতুন জগৎ আবিষ্কার করছে। আফরা হঠাৎ বলল, আপনি এমন কেন? কেমন? এই যে গম্ভীর ধাঁচের, বেশ কয়েকদিন তো হয়েই গেল আপনাদের এখানে আমি এসেছি, অথচ আপনি আমার সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না। আর না আপনার হন্টেড হাউসে আমায় দাওয়াত দিয়েছেন আপনি। হন্টেড হাউস? ফারহানের চোখে মুখে বিস্ময়। আফরা বিরক্ত হলো ফারহানের মুখে বিস্ময় দেখে, তাই একটা বিরক্তিসূচক শব্দ করে বলল, না হলে কি বলবো? হ্যাঁ, ভালো করে দেখুন, অনায়াসে এখানে একটা হলিউড মুভির শুটিং করা যাবে। আই সি। তো কি করতে পারে আপনার জন্য মিস আফরা? ফারহানের বিদ্রুপ কণ্ঠ। আফরা মেকি হেসে বলল, বেশি কিছু না, জাস্ট আজ রাতে আমার ডিনারের জন্য দাওয়াত দিবেন। আর আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, আমার মনেও হয় না যে আপনার জানার বিষয়ে কোনো আগ্রহ আছে।
তাই ডিনারের সময় আমি নিজ থেকেই আমার সম্পর্কে আপনার সব কিছু বলবো। সব? জি হ্যাঁ। তো সারাদিন মানুষের সেবা করুন মিস্টার কমরেড, রাতে কিন্তু এই অতিথির আপ্যায়ন করতে হবে। ফারহান ঠোঁট চেপে হাসলো এবার, মাথা দুলিয়ে বলল। ঠিক আছে। শীতল বাতাসের তালে মাথার উপর ধূসর মেঘের আস্তরণ শাঁ শাঁ করে ছুটে চলতে মগ্ন। এই সকল দৃষ্টি নান্দনিক দৃশ্য থেকেও আফরার কাছে অপরূপ লাগলো ফারহানের ঠোঁট চাপা হাসি। ওহ, ডিনার না বলে ব্রেকফাস্ট বললেই মনে হয় ভালো হতো, তাহলে আরও কিছুক্ষণ মানুষটার সৌন্দর্য হয়তো উপভোগ করা যেত। ফারহানের সাথে কথা শেষ করে বাড়িতে প্রবেশ করতেই মিসেস নাবিলার মুখোমুখি হলো আফরা। খানিকটা সন্দিহান চোখে উনি তাকিয়ে আছেন আফরার দিকে। সময় বিলম্ব না করে আফরাকে প্রশ্ন করলেন, এত সকালে ওখানে কেন গিয়েছিলে আফরা? ওই জায়গায় যে যাওয়া নিষেধ, ইলা তোমায় কিছু বলেনি? ইলা বলেছিল আফরাকে কথাটি, তবে সে কর্ণপাত করেনি। আফরা তাই বলল, আসলে আন্টি, ফারহানকে ওই ঢালের মধ্যে দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, তাই সেখানে চলে যাই কথা বলতে, এছাড়া আর কিছুই না। বলো কি, ফারহান তো আমাদের ওর জায়গার ধারে পাশেও ঘেঁচতে দেয় না, আর তোমায় কিছুই বলেনি? স্ট্রেঞ্জ। মিসেস নাবিলার তাচ্ছিল্যে ভরা কণ্ঠ। আফরা থেমে থেমে একটু ভেবে জিজ্ঞেস করলো, ওনার জায়গার ধারে পাশে ঘেঁষতে দেয় না মানে? এগুলো সম্পূর্ণটা আপনাদের জায়গা না? সেটা না হয় ফারহান থেকেই জিজ্ঞেস করে নিও। আফরা মৌন থাকলো। মিসেস নাবিলার মনে ক্ষোভ থাকলেও প্রসঙ্গটি এড়িয়ে দিতে চাইলেন, তাই ঠোঁটে মলিন হাসি ফুটিয়ে বললেন, এখন নাস্তা করবে। আসলে আন্টি, আমি এই সময়টা একটু বাইরে ঘুরতে যেতে চেয়েছিলাম, নাস্তা করেই যাব, তবে কেউ গাইড দিলে ভালো হতো। ফারহানকে বলবো কি না তাই ভাবছি। মিসেস নাবিলার মনে একটি আশার সঞ্চার হলো, তাই উৎফুল্ল হয়ে বলে উঠল, ফারহান কেন? আমার ছেলে ফাহিম আছে না, আজ ওর অফ ডে, ব্রেকফাস্ট করে ওর সাথেই না হয় সারাদিন ঘুরো। আফরা সম্মতি জানালো। ওর কাছে ঘোরাটাই মুখ্য। ফারহান বা ফাহিম কে আসবে এই নিয়ে ওর মনে কোনো মাথা ব্যথা নেই, তবে মিসেস নাবিলার এ নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। তিনি কিছুতেই ফারহান আর আফরার এত মেলামেশা মেনে নিতে পারছিলেন না। আফরা মেয়েটাকে তিনি মনে মনে পছন্দ করে রেখেছেন ফাহিমের জন্য। একে তো মেয়ে আমেরিকার সিটিজেন, ফাহিমের সাথে বিয়ে হলে ফাহিম আর ইলা দুজনেরই ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তবে এসব ভাবনা তিনি একান্তেই মনে পুষে রেখেছেন। তিনি আগে চাইছেন যে ফাহিম আর আফরা একান্তে কিছু সময় কাটাক, তবে বাদ সেজেছে ফারহান। এই কিছুদিনে ফারহান আফরার সাথে যেভাবে কথাবার্তা বলছে, মিসেস নাবিলার মনে হয় না ফারহান আদৌ কোনো মেয়ের সাথে এতটা সময় কাটিয়েছে। আর যাই হোক, ফারহান সম্পত্তির ভাগ নিয়ে জিতলেও এবার মিসেস নাবিলা আফরার ক্ষেত্রে কোনো হেরফের করবে না। ব্রেকফাস্ট শেষে আফরা রেডি হয়ে নিয়ে এসে দেখলো ফাহিম সোফায় বসে আছে। আগের মতো ফর্মাল লুক নেই, একটা চেক টি শার্ট আর ব্ল্যাক জিন্স, গলার কাছে সানগ্লাস ঝুলছে। আফরাকে দেখেই সে হাসি ঝুলিয়ে বলল, তো রেডি মিস? হ্যাঁ। চলুন তাহলে। আগে বলুন আপনি কোথায় যেতে চান? বিডিতে আমি থাকি নাকি আপনি থাকেন, যে জায়গার নাম ভালো মতো বলতে পারবো? ভ্রু নাচিয়ে প্রশ্ন করল আফরা। বিনিময়ে ফাহিম বিদ্রুপ হাসি হাসে। ফর্সা মুখে হাসিটা আবছাভাবে ফুটে উঠেছে। আফরা এক মনে ফাহিমের দিকে তাকিয়ে থাকলো। অজান্তেই ফাহিমের চেহারাটি এরিকের সাথে মিলে যায়। পার্থক্য একটাই, এরিকের আই লেন্স ব্লু আর ফাহিমের ব্ল্যাক। ফাহিম আফরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার চেহারা আমার ফ্রেন্ড এরিকের মতো। আফরার কাট কাট উত্তর। ফাহিম চোখ ছোট ছোট করে বলল, শুধু ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড, তবে সে আমায় ভালোবাসতো, ইভেন এখনও বাসে, তবে আমার মনে ওর প্রতি কোনো ফিলিংস না থাকায় আর এগোয়নি। ফাহিম মলিন হাসলো। আফরা মেয়েটাই এমন যাকে সহজেই সবাই পছন্দ করতে পারে। তো চলুন তাহলে আজকে একটু দূরে হোটেল সাইটে যাই, সেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। ঘোরাঘুরি শেষে লাঞ্চও সেরে আসতে পারবেন কোনো আমেরিকান রেস্টুরেন্ট থেকে। আফরার চোখ চকমক করে উঠল। এখানে কিছুদিন যাবৎ বাঙালি খাবার খেয়ে ভালো লাগলেও এগুলোতে সে অতটা অভ্যস্ত না। মুচকি হেসে এবার বলল, আচ্ছা তাহলে বের হই। আকাশের রৌদ্রের ছটাক নেই বললেই চলে। ধীরে ধীরে কালো মেঘগুলো পূর্ব দিকে ঘনীভূত হচ্ছে।
কালো রঙের প্রাইভেট কার এগিয়ে চলেছে ভিউ পয়েন্টের দিকে। আফরা গাড়ির কাঁচ নামিয়ে দিল এবার। গাড়ির হিমশীতল এসির হাওয়া থেকে প্রকৃতির ঠান্ডা বাতাস ওর গায়ের লোম তুলে দিচ্ছে। আহা, এ যেন এক অনাবিল সৌন্দর্য। আফরা পূর্ব দিকে তাকিয়েই ফাহিমের উদ্দেশ্যে বলল, সকালেও দেখেছিলাম ওখানে এত মেঘ জমতে থাকে, এখনো সরছে না যে। কারণ ওই সাইডে ভারতের চেরাপুঞ্জি নামে একটা বিখ্যাত এরিয়া আছে। বলা বাহুল্য সাউথ এশিয়ার গড়ে ওঠা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সীমান্তবর্তী এলাকায় থাকার এটাই একটা মজা, একাধারে দু দেশের সৌন্দর্যটা উপভোগ করা যায়। ফাহিম মুচকি হেসে গাড়ির গতিপথ পাল্টে নিল এবার। চা বাগানের ঢাল দিয়ে আঁকাবাঁকা পথগুলোর বাঁকে ভালো লাগছে অনেক। মাঝে মাঝে বিশাল বড় বড় গাছের কয়েকটি বন দেখা যাচ্ছে। আফরা সে সৌন্দর্যে বোধ হয়ে ফাহিমকে প্রশ্ন করলো, ফাহিম, এটা কি? কাঠবন। বাহ, কাঠবন তো বেশ চমৎকার। আচ্ছা, অন্য বন বা কাঠ বনের পার্থক্যটা কেমন? মানে আমি বুঝলাম না, বিস্তারিত বলেন তো। ফাহিম ঠোঁট ভেজালে মৃদুভাবে আফরার দিকে তাকিয়ে ছোট্ট প্রত্যুত্তরে বলল, কাঠবন তো কাঠবনই, এর থেকে বেশি আর কি ডিসক্রাইবলি বলবো। মনক্ষুণ্ণ হলো আফরার। ফাহিমের কাছ থেকে এমন প্রত্যুত্তর সে আশা করেনি। আফরা ঠোঁট কামড়ে সিটে মাথা এলিয়ে দিল। ফাহিম মজার মানুষ হলেও প্রকৃতি আর ভ্রমণ পিপাসু বিষয়টা ওর মধ্যে নেই। আফরার একবার মনে পড়ল ফারহানের কথা। ফারহান মানুষটা গুরুগম্ভীর বটে, তবে তার সাথে কথাবার্তায় আফরা এক অনাবিল শান্তি অনুভব করে। মোবাইলের রিং বাজতে আফরার ভ্রু কুঁচকে এলো। স্ক্রিনে ওর মমের নাম্বার ভেসে উঠছে। আফরা তার ছেলের হাসি হাসলো এতে। এতদিন পর তাহলে ওর কথা মনে পড়েছে। আফরা কল কেটে মেসেজ করে দিল, বাইরে আছি মম, এখন কল দিও না। টেক্সটটা সেন্ড করেই আফরা মোবাইল ব্যাগে ঢুকিয়ে রাখলো। মমের কথা বিন্দুমাত্র ভাবতে চায় না সে। ফারহানের মাথাটা যেন দাও দাও করে চলছে। কপালের রগ অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। ফারহানের এই অবস্থা দেখে ওর বিশ্বস্ত দুই মানুষ শামসু আর সাব্বির চুপ হয়ে রইল। শুকনো ঢোক গিলছে বারবার। কিছুক্ষণ আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক নেতার লোকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফারহানের। বিষয়টা ছিল সরকারের টাকাকে কেন্দ্র করে। এবার বৃষ্টিপাতের হার বেশি থাকাতে সমগ্র সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেক গ্রাম প্রধান সরকারের কাছে আবেদন করেছে টাকার জন্য, যাতে বাঁধ বাঁধিয়ে পানি নিয়ন্ত্রণে আনতে পারে। সেই টাকা নিয়ে জালিয়াতি করেছে ইউনিয়ন পরিষদের লোকজন। বাজেটের 3 ভাগের 1 ভাগ ব্যয় করে বাকি 2 ভাগ নিজেরা গ্রাস করে নিয়েছে। ফারহানের কানে এই ব্যাপারে দুটো কথা আসতেই ফারহান প্রতিবাদ করতে গেল। অতঃপরই শুরু হলো সংঘর্ষ। এক পর্যায়ে ফারহানকে শামসু আর সাব্বির টেনে হিচড়ে নিয়ে আসে। কেননা ফারহানের বিরুদ্ধে অলরেডি স্টুডেন্ট স্ট্রাইকের জন্য 4টা কেস পড়েছে। আরেকটা কেস পড়লে পুলিশ এবার ওকে জেলে ঢুকিয়েই নিস্তার পাবে। তাই ফারহানকে নিয়ে এলো তারা। এবার ফারহান গাড়ির পেছনের সিটে শরীর এলিয়ে বসে আছে। ড্রাইভিং সিটে রয়েছে সাব্বির আর পাশে শামসু। শামসু তটস্থ গলায় বলল, বাবা ভাই, আপনি শান্ত হন। ওই বদমাস নেতাগুলার লেগা আপনি চেইতেছেন কেন? মানুষগুলো দিয়ে ওগুলারে মাইরে আমি শান্ত হমো। শালা কবিসে বাচ্চা কোথাকার। বিরক্ত হলো ফারহান, তাই শান্ত গলায় বলল, আমার সামনে অকথ্য ভাষা ব্যবহার করবেন না শামসু। শামসু নীরব হয়ে গেল। সাব্বির এবার বলল, আচ্ছা ভাই, আপনার ঠান্ডা করবার জন্য একটা জায়গা নিয়ে যাই, বিলাতি হোটেল। খাওয়ানোর যেই স্বাদ, আঙ্গুল খাইয়া ফেলতে ইচ্ছা করে। আমি আপনারা খাওয়াবো নি। ফারহান হ্যাঁ না বলার আগেই সাব্বির গাড়ি ঘুরিয়ে নিয়ে গেল সেখানে। আজ অনেক দিন পর বিফ স্টেক মুখে দিয়েছে আফরা। যদিও স্বাদ একদম নিউ ইয়র্কের সেই বিফ স্টেকটার মতো হয়নি, তবে এত মন্দও হয়নি। আরামে খাচ্ছে সে। সামনেই মুখোমুখি বসে আছে ফাহিম। ও আমেরিকান হোয়াইট পাস্তা খাচ্ছে। আশেপাশে অনেক টুরিস্টদের সমাগম। 5 স্টার রেস্টুরেন্ট না হলেও বেশ জনপ্রিয়, আর এদের সার্ভিসও ভালো। আফরা এক বাইট নিয়েই ফাহিমকে বলল, লাঞ্চটা কিন্তু দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। এরই মধ্যে একই রেস্টুরেন্টে প্রবেশ করলো সাব্বির, শামসু আর ফারহান। দুপুর টাইম হওয়াতে একটু চাপটা বেশি। এক কোণে খালি পেয়ে 3 জন সিটে বসে পড়ল। অর্ডার দিল সাব্বির।
ফাহান সেগুলো পরোয়া না করে মোবাইলে কার সাথে গুরুত্বপূর্ণ আলাপনে মশগুল। হঠাৎ সাব্বিরের চোখ গেল হেসে ওঠা এক সুন্দরী রমণীর ওপর। দাঁত কেলিয়ে সে বলল, ওই শামচু, মাইয়াটা সুন্দর না? শামসু তাকালো সেদিকে। সেও জোর লাগিয়ে বলল, আসলেই তো, হাসি তো জইরা পড়তেছে। ফারহান এসব কথা বরাবরই এড়িয়ে চলে। চোখ গরম করে সে বলে উঠল, এখানে সব লেম কাজ করার জন্য আসছো? স্টুপিড, চুপচাপ বসো। আরে ভাই, আপনি একবার দেখেন তো। ফারহান সেখানে তাকাতেই অবাকের প্রান্তে পৌঁছে গেল। চোখ ছোট ছোট হয়ে এসেছে ক্রমশ। আফরা আছে সেখানে, একটা ছেলের সাথে আছে। ওর চেহারা সাব্বির শামসু কেউ দেখেনি, তবে ফারহান নিশ্চিত এটা ফাহিমি হবে। ফারহান বিড়বিড়িয়ে বলল, আফরা এখানে হঠাৎ কি করে? ফারহানকে হঠাৎ সেই মেয়ের দিকে এতটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ জোড়া ক্রমশ যেন ছোট হয়ে আসলো সাব্বির আর শামসুর। কেননা ফারহানের এমন দৃষ্টির সাথে দুজনেই অপরিচিত। বলা বাহুল্য, ফারহান গম্ভীর ধাঁচের মানুষ। নিজের কাজে আত্মনিয়োগ করতেই ও সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষদের প্রতি নজর দেওয়ার মতো ফুরসত যেন এই সুদর্শন যুবকটির নেই। শামসুর সন্দিহান কণ্ঠে সাব্বিরকে বলল, এই সাব্বির, ভাইয়ের কি হইল আবার? কে জানে, আমি নিজেও তো বুঝতেছি না। আফরা তখন এখানকার সব জনপ্রিয় খাবারগুলোর বিষয় নিয়ে ফাহিমের সাথে মুশকুল ছিল। হঠাৎ এক কোণে চোখ পড়তে আফরার আলাপচারিতা বন্ধ হয়ে যায়। এত শোরগোল আর এত মানুষের ভিড়ে মানুষটার অবাক মিশ্রিত তীক্ষ্ণ চাহনি সহজেই নজর কাড়ার মতো। মানুষটা ফারহান, শ্যামবর্ণের গায়ে কালো শার্টের আবরণ, ওপরের দুটো বোতাম খুলে সানগ্লাস ঝুলিয়ে রেখেছে, হাতে মোটা বেল্টের খয়েরি ঘড়ি, আর বরাবরের মতোই কানে ব্লুটুথ ইয়ারফোন। ঠোঁট কোলে স্মিত হাসি আর এমন রূপ দেখে আফরা অনুভব করলো ওর বুকে ড্রিম ড্রিম শব্দ যেন ক্রমশই বেড়ে চলছে। ফাহিম আফরাকে এতটা অন্যমনস্ক হতে দেখে বলল, এনি প্রবলেম আফরা? ফাহিমের কথার দিকে আফরার ধ্যান নেই। সে বিস্ময় নিয়ে ফাহানের উদ্দেশ্যে হাত নাড়িয়ে হ্যালো বলে। এদিকে দুদিকে বসে থাকা শামসু আর সাব্বির তো খুশিতে আটখানা। দাঁত কেলিয়ে শামসু সাব্বিরকে বলল, ওই সাব্বির দেখ, মাইয়াটা আমারে হ্যালো বলছে। আরে না, আমার হ্যালো বলেছে সে। তোর যে চেহারা, তোর ভালো মতো দেখলে তো মাইয়া ডরে পালাইবো। ঠোঁট টিপে হাসলো ফারহান। দুজনের কথাবার্তা শুনে চোখে মুখে ব্যঙ্গাত্মের ছাপ। এই গর্ধব দুটো বুঝতে পারেনি যে অপরূপ সুন্দরী এই মেয়েটি ফাহানের উদ্দেশ্যে সম্বোধন করেছে। তবুও ফাহান কিচ্ছু বলল না। সেও ঠোঁট চেপে হাত নাড়িয়ে অভিবাদন জানালো আফরাকে, যা সাব্বির শামসু খেয়াল করেনি আফরার দিকে তাকিয়ে থাকার কারণে। আফরার হাত নাড়ানো দেখে পেছনে ফিরল ফাহিম আগন্তুকটিকে দেখার জন্য। সেখানে ফারহানকে দেখে সেও স্মিত হাসল, প্রফুল্ল স্বরে বলল, আরে ফারহান, তুমি এখানে হঠাৎ? লাঞ্চ করতে এসেছিলাম। ফাহানের শীতল প্রত্যুত্তর। এদিকে আফরা নামের অপূর্ব সুন্দরী মেয়েটার সাথে ফাহানের 6 মাসের ছোট কাজিন ফাহিমকে দেখে মুখ কালো হয়ে গেল শামসু আর সাব্বিরের। সাব্বির হাহাকার করে বলল, ইয়া মাবুদ, এই ছোকরা দিকে কি করে? ওই আসতে বল, ফারহান ভাই যদি শোনে তুই ফাহিম ভাইকে ছোকরা কইছস, তোরে দইরা পিটাইব। ফিসফিস করে বলল শামসু। ফাহিম কিছু বলার আগেই আফরা মৃদু স্বরে ফাহানকে বলল, যদি আমাদের লাঞ্চ শেষ পর্যায়ে আপনিও চাইলে জয়েন হতে পারেন ফারহান। ইটস ওকে, আমরা এখানেই ঠিক আছি। হঠাৎ শামসু সাব্বির ফিসফিসিয়ে বলল, ভাই না করে না, এত সুন্দর মেয়ে আপনাকে লাঞ্চের জন্য ডাকছে, আর আপনি? আমি থাকলে সাথে সাথে রাজি হয়ে যেতাম। ফাহানের মজা লাগছে ওদের এমন কাণ্ড দেখে। যদি এই দুই ছাগলদের জানে যে আফরা মেয়েটা আজ ওর বাসায় ডিনার করতে আসবে, তবে তো পাগলই হয়ে যাবে। তবুও ফাহান মৌনতা কেটে বলল, ঠিক আছে, আপনার কথা রাখলাম আফরা। থ্যাংক ইউ। আর এই যে 2 সিপাহী, আপনারাও আসেন। শামসু আর সাব্বিরের খুশি আর দেখে কে। তারপর কথা মতো ওরা 3 জন বসে পড়ল ফাহিম আর আফরার সাথে। আফরা লাঞ্চ শেষ করে ডেজার্ট হিসেবে একটা চিজ কেক অর্ডার দিল। ফারহান কথাবার্তা না চালিয়ে লাঞ্চ করছে শান্তভাবে। ফাহিম এবার ফাহানের উদ্দেশ্যে বলল, তো ফারহান, ইদানিং তো দেখাই যায় না তোমায়, দিনকান কেমন যাচ্ছে? অ্যাজ অলওয়েজ যেমন যায়। স্ট্রাইক নিয়ে কোনো ঝামেলা হয়নি তো?
কথাটি একটু আস্তে বলল ফাহিম, যাতে আফরা নজর দিতে না পারে। ফাহান বুঝতে পারল ফাহিমের চিন্তিত হওয়ার কারণ। ব্যস্ততার জন্য খুবই কম কথা বলার সময় পায় ফাহিম আর ফারহান। বাড়িতেও পারিবারিক সংঘর্ষ আর মিসেস নাবিলার ক্রোধের শিকার হয়ে দুজন কথা বলতে পারে না। স্ট্রাইক বা অন্য কোনো ঝামেলা হলে ফারহান প্রায় আঘাতপ্রাপ্ত হয়। দিনের সময় ফাহান অনায়াসে ফাহিমের চেম্বারে গেলেও মধ্যরাতে ফাহানকে জানালা টপকে ফাহিমের ঘরে যেতে হয়। সে রাত স্ট্রাইকে পুলিশের আঘাতে গুলিবিদ্ধ হওয়ার পর ফারহান জানালা টপকে ফাহিমের কাছে আসতে চেয়েছিল, কিন্তু দেখা হয়ে যায় আফরার সাথে। ফাহিম হয়তো কোনোভাবে জেনে গিয়েছে যে সেই রাতে ফাহান আঘাত পেয়েছিল, তবে আফরার কথাটি এড়ানোর জন্য ফারহান শীতল কণ্ঠে বলে, রিল্যাক্স ফাহিম, আমি সিরাজ ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। ফারহানের কথা শুনে তপ্ত শ্বাস ছাড়ল ফাহিম। মাঝে মাঝে নিজের মায়ের অদ্ভুত সব কাজকর্মের জন্য এই মানুষটার সঙ্গে দূরত্ব হয়ে গিয়েছে ওর, এতটাই দূরত্ব যা কখনো কাটিয়ে তোলা যাবে না। লাঞ্চ সেরে সবাই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। দুপুরের কড়া প্রহর ঢলে বিকেল নেমেছে। তরতাজা বাতাসের সমন্বয়ে মোহময় পরিবেশ। ফারহান মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি তাহলে এবার আসছি। কোথায় যাচ্ছ ফারহান? ফাহিম জিজ্ঞেস করলো। ফাহান মৃদু উত্তরে বলল, ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। ফাহিম এবার আর কিছু বলল না ফারহানকে। আফরার উদ্দেশ্যে বলল, তো চলুন এবার আপনাকে বাসায় ড্রপ করে চেম্বারে চলে যাব। ওকে, আমি পার্কিং লট থেকে গাড়ি নিয়ে আসুন আপনি, আমি এখানেই দাঁড়াই। ফাহিম তাই চলে গেল গাড়ি আনতে। সাব্বির আর শামসুও ইতিমধ্যে সেখানে গিয়েছে। রেস্টুরেন্টের এক কোণে এই ভিউ পয়েন্টটি এক কথায় চমৎকার। দমকা বাতাসে আফরার খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করেছে ফারহানের মনে। তবু প্রতিক্রিয়া দেখালো না সে। আনমনে রাস্তার দিকে তাকিয়ে সাব্বির আর শামসুর আসার অপেক্ষা করতে লাগলো। আফরা ঠোঁটে সূক্ষ্ম হাসি ঝুলিয়ে রেখেছে, হাত জোড়া পেছনে আঁকড়ে বারবার দেখছে ফারহানকে। এক পর্যায়ে ধৈর্যহীন হয়ে বলল, এই যে মিস্টার কমরেড। জনসমাগমে আফরার এভাবে কমরেড দেখে ওঠাতে ফারহানের চোখ জোড়া ক্রমশ সূক্ষ্ম হয়ে এলো। তাই মোবাইল পকেটে গুজে তীক্ষ্ণ গলায় বলল, এভাবে সবার সামনে কমরেড ডাকার মানে কি? তো কমরেডকে কমরেড বলবো না তো কি অন্য কিছু বলবো? যদিও আপনার আরেকটা নাম আছে, রেইনকোট ম্যান। আফরার চোখে মুখে দুষ্টু হাসি। ফারহান হাল ছেড়ে দিল। এই মেয়ের সাথে কথায় পেরে ওঠা বড়ই দুষ্কর। আফরা এবার কিছু একটা ভেবে এগিয়ে এলো ফারহানের কাছাকাছি। কানের কাছে ফিসফিসিয়ে বলল, রাতে কিছু আপনার হন্টেড হাউসে আসছি মিস্টার কমরেড। ফারহানের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল আবার। হৃদস্পন্দন ক্রমশই যেন বেড়ে যাচ্ছে। ফাহিম গাড়ি নিয়ে আসাতে আফরা মৌনভাবে চলে গেল এবার। যাওয়ার আগে ফারহানের দিকে তাকিয়ে গেল এক পলক। ফারহান স্মিত হাসে আফরার এমন কাজে। চারিদিকে নির্বিচ্ছিন্ন অন্ধকার। ওপাশের বাস ছাড় থেকে কেমন যেন ভুতুরে শব্দের উৎপত্তি হচ্ছে। দরজাটা খোলা রেখেছে ফারহান, তাই পূর্ব দিকের হাওয়া দরজা বরাবর বাড়ি খেতে মগ্ন। পর্দা উড়ে চলছে হালকাভাবে। ফারহান নিজের দৈনন্দিন কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে এলো আজ। একটা ঠান্ডা গোসল সেরে জলপাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিল। ফারহান যদিও গোছালো মানুষ, তবু অতিথি আসবে বলে 2 রুমের এই ছোট্ট ঘরটি আবারও গুছিয়ে নিল। রাতের খাবারের জন্য রান্না করেছে অনেক ধরনের খাবার। ফারহান জানে না যে আফরা বাঙালি খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, তাই সে ইটালিয়ান ফুড রান্না করলো। টমিয়াম স্যুপ সাথে ব্রেড ক্রাম্ব আর ইটালিয়ান রেড সস পাস্তা। আজ একা থাকে বলেই এত ধরনের রান্না জানে সে। হঠাৎ মিসেস নাবিলাকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করলো এই প্রসঙ্গের জন্য। আসতে পারি মিস্টার কমরেড? মেয়েলি সুরে পেছনে ফিরে দরজার দিকে তাকালো ফারহান। আফরা দাঁড়িয়ে আছে। একটা হালকা গোলাপি রঙের কুর্তি পরাতে সুন্দর লাগছে তাকে। ফারহান মৃদু হেসে বলল, অবশ্যই। আফরা প্রবেশ করলো ছোট্ট কুটিরটিতে। ওর নিজের ভাষায় যেটাকে বলে হন্টেড হাউস। ফারহান টি শার্টের ওপর অ্যাপ্রন পরে আছে। রোদে পোড়া সবল শ্যামবর্ণের চেহারা, শক্ত চোয়াল। ঘামের কারণে কপালে কালো নরম চুলগুলো দুর্ভা ঘাসের মতো লাগছে। আফরার মন উথাল পাথাল করছে এমন অবর্ণনাতীত সৌন্দর্য দেখে। অজান্তেই মানুষটার চুলগুলোতে হাত ছোঁয়ার মতো ভয়ঙ্কর ইচ্ছা চলে আসছে বারবার।
ফারহান আসলে নিঃসন্দেহে ভিড়ের মাঝে এক নজর কাড়ার মতো ব্যক্তিত্ব। ভাবতেই আফরার মনে এবার অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকলো। কি ভাবছেন এত? ফারহানের কথার পরিপ্রেক্ষিতে ধ্যান ভাঙল আফরার। তত্ত্ব শ্বাস ছেড়ে বলল, না, তেমন কিছু ভাবছি না। তো আপনি কি অ্যাপ্রন পরেই থাকবেন সারা রাত? আরে না, সবেমাত্র ডিনার তৈরি শেষ করলাম। ওয়েট, আমি খুলে আসছি। বলেই কিচেনের দিকে চলে গেল ফারহান। আফরা একপাশে আয়েশ করে বসলো সোফার নরম গদিতে। লেমন ফ্লেভারের রুম স্প্রের ঘ্রাণে মো মো করছে সারা ঘর। আফরা ইতিমধ্যে খেয়াল করলো সোফার পাশে বিশাল বুকশেলফ। সেখানে বই কম, মামলা মোকদ্দমার কাগজপত্র বেশি। হাতে গোনা কয়েকটা ইংরেজি গল্পের বাংলা অনুবাদ বই আছে, আরও আছে কয়েকটা ল বুক। ইতিমধ্যে ফারহান এসে জিজ্ঞেস করলো, এখন ডিনার করবেন নাকি আরও কিছুক্ষণ পরে? এখনই করি, সেই দুপুরে লাঞ্চের পর আর কিচ্ছু খাইনি। মৃদু হাসলো ফারহান। তারপর ডাইনিং টেবিলে আফরার উদ্দেশ্যে চেয়ার খুলে মৌন স্বরে বলে উঠল, বসুন। কথা মতো তাই করলো আফরা। আজ ওর মনে কাজ করছে অন্যরকম এক প্রশান্তি। ওর বরাবর বসে পড়ল ফারহান। রাতের নিষ্কোষ আধার, এর মধ্যে ডাইনিং টেবিলের ওপর বরাবর হলদে লাইটের সংমিশ্রণে মোহাচ্ছন্ন লাগছে বেশ। আফরা চামচ নিয়ে আরামসে স্যুপ খেতে লাগলো। ফারহান আর চোখে আফরাকে দেখছে বারবার। আসলে আফরার খাবার সম্পর্কের মন্তব্যের জন্যই ফারহান অপেক্ষা করছে। আফরাকে চুপ থাকতে দেখে ফারহানই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? টু গুড। তবে আপনি এত ভালো রান্না পারেন, আগে তো বলেননি। আগে কি এ ব্যাপারে কোনো কথা হয়েছিল আমাদের মাঝে? ফারহান ভ্রু নাচিয়ে বলল। আফরা হেসে দিল এবার। প্রত্যুত্তরে বলল, তাও ঠিক। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এত ভালো রান্না সার্ভ করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। মৃদু কণ্ঠে বলল ফারহান। আফরা আর চোখে পর্যবেক্ষণ করে যাচ্ছে ফারহানের কার্যকলাপ। ফারহান ডিসেন্টলি খাবার খেয়ে যাচ্ছে। আশেপাশে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে আফরার সাথে 2-3টা কথা বলছে। ফারহানের লালচে ঠোঁট জোড়ার অনাবিল সৌন্দর্যের দিকে না চাইতেও তলিয়ে যাচ্ছে আফরা। মাঝে মাঝে নিজের বোকামি কাজগুলো দেখে অবাক না হয়ে পারে না সে। কেননা চুপচাপ ধরনের মানুষ বরাবরই অপছন্দ আফরার। আমেরিকায় এ পর্যন্ত অনেকের সাথে ডেট করার অভিজ্ঞতা ওর আছে। আর যেই ছেলে একটু বেশি গম্ভীর ধরনের ছিল তার সাথে আর কথা বাড়াতো না আফরা। তবে ফারহানের ক্ষেত্রে আফরা হয়ে গেল ব্যতিক্রম। ওর গম্ভীরতা আর স্বল্পভাষী ব্যক্তিত্বের মোহতেই দিন দিন হারিয়ে যাচ্ছে আফরা। ফারহান হঠাৎ খাওয়ার মাঝে খেয়াল করলো আফরা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ল সে। মিহি স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন যে? আপনাকে দেখছি। শুকনো কাশি দিল ফারহান। আফরা বসে আছে ভ্রুক্ষেপহীনভাবে। আবারও তাই বলল, রিল্যাক্স ফারহান, বি নর্মাল। আপনাকে আমি জাস্ট দেখছি, খেয়ে ফেলিনি তো। এমন মেয়ে ফারহান আদৌ দেখেছে কিনা ওর মনে পড়ে না। কেমন নিঃসংকোচ মেয়েটার কথাবার্তা। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল ফারহান। অতঃপর খাওয়া শেষ করে বলল, আমার খাওয়া শেষ হয়ে গেছে, বারান্দায় বসবেন? বসতে পারি? তাহলে আপনি হাত ধুয়ে আসুন, আমি বারান্দায় চেয়ার নিয়ে যাচ্ছি। বলেই ফারহান বারান্দার দিকে এগিয়ে গেল। হাত ধুয়ে আফরাও চলে গেল সেখানে। আকাশটা আজ ঘোলাটে। মেঘের আবরণে রাতের আকাশটা অনন্য লাগছে। একটা তীব্র ফুলের ঘ্রাণ ভেসে আসছে আফরার নাকে। আফরা চেয়ারে আরামসে বসে আনমনে সে ঘ্রাণ নাকে টেনে নিল। ফারহানও বসে আছে পাশে। নিশি রাতের মায়াবী আলোতে মানুষটাকে লাগছে এক কথায় অনন্য। আফরা এবার বলে উঠল, আমার এখানে আসার উদ্দেশ্য আপনার মনে আছে? মৃদু হাসল ফারহান। আড়ষ্ট গলায় বলল, মনে আছে। আপনার ভাষ্যমতে আমি নাকি আপনার সম্পর্কে কিছুই জানি না, তাই আপনি চান আপনার সম্পর্কে নিজ থেকে আমায় বলতে? যা, আপনার তাহলে মনে আছে। আচ্ছা, আপনি তাহলে বলুন তো আমার সম্পর্কে আপনি আসলে কি কি জানেন? কিছু একটা ভেবে নিল ফারহান। তারপর আফরাকে বলল, আপনি চাচুর দুঃসম্পর্কের বোনের মেয়ে, পারিবারিক আর জন্মসূত্রে আমেরিকার নিউ ইয়র্কে বড় হয়েছেন। ছুটি কাটাতে 2 মাসের জন্য এসেছেন শ্রীমঙ্গলে। চোখ ছোট হয়ে এলো আফরার। মুখ কালো করে বলল, ব্যাস এতটুকুই জানেন? হ্যাঁ, এর থেকে আর বেশি কি জানবো? মানে একটু চেষ্টাও করেনি আমার সম্পর্কে জানার? আফরা কড়া স্বরে বলল।
ফারহান নির্বিকারে প্রশ্নোত্তর দিল। না। অপমানে থমথম করছে আফরার মুখশ্রী। খোলা চুলগুলো তুলে দিয়ে আটকে রাগ নিয়ে বলল, আমার থেকে কিছু শেখা উচিত আপনার। আপনাকে দেখার পরপরই আমি আমার অনুমান আর চেষ্টার পরই আপনার সম্পর্কে জানতে পেরেছি আমি। কি জানতে পেরেছেন একটু শুনি। সন্দিহান কণ্ঠ ফারহানের। আফরা অগোচরে একটা দুষ্টু হাসি দিল। এই তো সুযোগ পেয়েছে ফারহানকে জব্দ করার। চেয়ার টেনে আরও কাছে গিয়ে বসলো আফরা। ফারহানের নিঃশ্বাস এবার যেন ক্রমে বন্ধ হয়ে আসছে। আফরা ফারহানের কাছে ঝুঁকে বলল, এই যে আপনার অ্যারোগেন্ট ক্যারেক্টারের জন্য এখানকার মেয়েরা নাকি আপনার জন্য পাগল। যারা জীবনেও কলেজে যায় না তারাও নাকি তখন কলেজে যায় যখন আপনি স্টুডেন্টদের নিয়ে কলেজে স্ট্রাইক বা অন্য কোনো কাজ করতে যান। একবার এক মেয়ে নাকি আপনার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। আপনি যেই চড় দিয়েছিলেন মেয়ে নাকি সুইসাইড করতে চেয়েছিল। ফারহান শান্তভাবে বসে আছে। গম্ভীর গলায় বলল, এসব আপনাকে কে বলেছে? তা না জানলেও চলবে মিস্টার কমরেড। আফরার মুখে চাপা হাসি। ফারহান কথাটি অন্যদিকে ঘোরানোর জন্য বলল, আপনি কি করেন আমেরিকাতে? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে গ্রাজুয়েটেড। জব করতে চেয়েছিলাম, পরে মম জোর করে বিডিতে পাঠিয়ে দিল। বলল 2 মাস এখানে থাকতে, তারপর না হয় ওয়াশিংটনে ফিরে গিয়ে জব করব। আপনি আর আপনার মম ড্যাড কি একসাথে থাকেন? আমেরিকায় 18 বছর হওয়ার পরেই ছেলে মেয়েরা আলাদা থাকতে শুরু করে। আমিও তারপর জ্যাকসন হাইটস ছেড়ে ওয়াশিংটন ডিসিতে শিফট হয়ে যাব। ওনাদের মিস করেন না? গম্ভীর হয়ে গেল আফরা। এতক্ষণের প্রাণোচ্ছল মুখটি নিমিষেই যেন অন্ধকারে ছেয়ে গেল। বাইরে বহমান শীতল বাতাস, নীরব মোহময় পরিবেশ। আফরা মৃদু স্বরে বলল, আমি তাদের মিস করতে চাই না ফারহান। তারা এমন মানুষ যারা আমার সব দিক খেয়াল রাখলেও কখনো ভালোবাসা দিতে পারেনি। এমনকি আমায় বাংলায় কথা বলতে পারার ক্রেডিটটাও আমার মমকেই দিই আমি। তবে সে কখনোই আমায় ট্রাস্ট করেনি। তার ভারসাম্যতে আমি হলাম বিগড়ে যাওয়া সন্তান। আমার একটা ছোট্ট ভুলের জন্যে উনি শাস্তি স্বরূপ আমায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ফারহান নীরবতার সাথে শুনল আফরার এক একটি কথা। কোনো একটি কারণে মেয়েটার প্রচণ্ড অভিমান জমে আছে ওর মায়ের প্রতি। ফারহানের হঠাৎ কি হলো ও জানে না। আফরার চোখের কার্নিশ পেয়ে যে অশ্রুকণা গড়িয়ে পড়ছিল, নিমিষেই তা হাত দিয়ে মুছে দিল সন্তর্পণে। আফরা হতবাক। ফারহানের মতো আবেগহীন মানুষ যে এমন একটা কাজ করবে আফরা তা ভাবতেও পারেনি। ফারহান হঠাৎ আফরার উদ্দেশ্যে বলল, এবার আমি কিছু কথা বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন তো? ফারহানের কণ্ঠে অদ্ভুত এক মাদকতা। সম্মোহিত হয়ে পড়ল আফরা। জড়ানো গলায় বলে উঠল, তাহলে শুনুন, বাবা মা যা করে কখনোই খারাপের জন্য করে না। হয়তোবা সবার সন্তান লালন পালনের প্রক্রিয়া এক না, তবে কোনো বাবা মাই তার ছেলে মেয়ের খারাপ চায় না। আপনি জানেন আপনার মতো লাইফ লিড করার জন্য কত মানুষ হাহাকার করে। আপনি জানেন কত মানুষ বাবা মায়ের একদণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওত পেতে বসে থাকে। কিন্তু হতভাগা সেসব মানুষের কপালে সেই ভালোবাসা জোটে না, বড় হয় নিঃসঙ্গ মানুষের মতো। আজ আপনার বাবা মা আছে তাই আপনার কদর নেই। যদি আমার মতো এতিম হয়ে বড় হতেন তবেই বুঝতেন বাবা মা কী জিনিস। ফারহানকে কোনো কথা না বলতে দিয়ে হঠাৎ ওর মুখে আঙুল চেপে ধরল আফরা। ফারহানের কথাগুলো বজ্রপাতের ন্যায় প্রতিটি কথা ওর কর্ণকুহরে বাজছে। হ্যাঁ, আফরার মনে প্রচণ্ড অভিমান ওর বাবা মায়ের জন্য, কিন্তু ফারহানের কথার পরিপ্রেক্ষিতে এমন কিছুই ভাবেনিও। মানুষ আসলেই অদ্ভুত, যা পায় তার থেকেও দ্বিগুণ বেশিই চায়। আফরা মিহি কণ্ঠে বলে উঠল, বারবার নিজেকে নিঃসঙ্গ বলবে না ফারহান। বিশ্বাস করেন এই কথাটা একেবারে বুকে গিয়ে লাগে আমার। ফারহানের মনে হঠাৎ উথাল পাথাল ঝড় শুরু হলো আফরার কথায়। শান্ত হয়ে বসে আছে সে। আফরা সংযত করে নিল নিজেকে। আবহাওয়াটা কেমন যেন বদলে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তাই বলে উঠল, আমি তাহলে এবার আসি ফারহান। ফারহান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সন্ধিহান গলায় বলল, ঠিক আছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে। সি ইউ অ্যাগেইন। গুড নাইট। গুড নাইট। আফরা কুটির ছেড়ে এবার পা চালালো বাংলো বাড়িটির দিকে। রুমে এসেই আফরা বিছানায় শরীর এলিয়ে দিল।
ফারহানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা স্মরণ করতে শরীরে টান টান উত্তেজনা কাজ করছে মনে। হৃদয়ে অদ্ভুত সব অনুভূতি গ্রাস করে নিয়েছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ফারহানের চেহারা। ইস, এই অনুভূতির নাম কি বলা যায়? ইলাও তখন বালিশ নিয়ে আসলো আফরার ঘরে। আজ কথা ছিল সারা রাত আফরার সাথে শুয়ে শুয়ে গল্প করবে, কিন্তু আফরাকে এতটা ভাবনায় মশগুল হয়ে দেখতে বিস্ময়ে ছেয়ে গেল ইলার মুখ। আফরা খাটে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ইলা বসে পড়ল আফরার কাছে, মিহি গলায় বলে উঠল, আফরা আপু। আফরা সেদিকে ভ্রুক্ষেপ নেই। ইলা বার কয়েক পুনরায় ডাকলো, তবে তা খেয়াল করলো না আফরা। সে তো নিজের ভাবনায় মগ্ন। ইলা বুঝে উঠতে পারছে ওর কি হয়েছে, তাই বিড়বিড়িয়ে বলে ফেলল, প্রেমে ট্রেমে পড়েছে নাকি এই মেয়ে? আফরা আপু, কি হয়েছে তোমার? ইলার ডাকে হঠাৎ আফরার ধ্যান ফিরল। ইলা ওর দিকে কিছুটা ঝুঁকে আছে, চোখে মুখে কৌতূহলতার ছাপ, যেন কোনো কিছুর উত্তর জানার জন্য মনে অধীর আগ্রহ। আফরার শুকনো কাশি দিল একবার, হতভম্ব গলায় বলল, আমি তো ঠিক আছি, কি হবে আমার? ইলা যেন আফরার কথা কোনো ক্রমেই বিশ্বাস করতে পারল না। সে তখনও আফরার দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া ছোট্ট করে। তারপর বলে উঠল, আমার তো তা মনে হয় না। আচ্ছা বাদ দাও এসব কথা, কোথায় ছিলে এতক্ষণ? বলেই ইলা বালিশ নিয়ে শুয়ে পড়ল আফরার পাশে। আফরা বিস্ময় নিয়ে ইলার কার্যকলাপ দেখছে, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, ফারহানের হন্টেড হাউসে ছিলাম। ইলা এবার যেন নড়াচড়া করা বন্ধ করে দিল। এতটাই অবাক যে চোখের পলক ফেলে নিজেকে স্থির করার চেষ্টা করছে বারবার। আমতা আমতা করে এবার বলার চেষ্টা করলো, কি কি বলছো তুমি? ফারহান ভাইয়ের সাথেই ছিলে? আই ক্যান্ট বিলিভ। কেন বিলিভ করতে পারবে না? আফরার সন্ধিহান কণ্ঠ। ইলা গায়ে কাঁথা মুড়িয়ে প্রত্যুত্তরে বলল, কারণ ফারহান ভাই এমন একজন মানুষ যার সাথে মানুষ 2 মিনিটের বেশি থাকতে পারে না, তার দাম্ভিক আর চাপা স্বরের জন্য। ভাইয়ার কাছে হলো মুখ্য বিষয় হলো রাজনীতি, আর এটা তার বউ বাচ্চা সব। সেদিকে ফারহান ভাইয়া কিভাবে তোমার সাথে এত আলাপ চালিয়েছে তা তো আমি ভেবেই পাচ্ছি না। তো কি করলে এতক্ষণ? বলেই আফরার দিকে আরও চেপে শুয়ে পড়ল ইলা। আফরা ঠোঁট কামড়ে হাসছে। ইলার কৌতূহল দেখে মজা রাখছে বেশ। তারপর সে বলল, তেমন কিছু না, আমরা জাস্ট একসাথে ডিনার করেছি। যদিও আমি নিজ থেকে আগ্রহী ছিলাম এই ব্যাপারে, কারণ ফারহান এমন মানুষ না। অ্যান্ড ইউ আর রাইট, ফারহান খুবই গম্ভীর আর চাপা স্বভাবের মানুষ। প্রয়োজন ছাড়া মুখে 2-3টা কথা বেশি বলে না সে। এরকম মানুষদের আমি বরাবরই এড়িয়ে চলি, কিন্তু এই প্রথম আমি আমার লাইফে রুল ব্রেক করলাম ফারহান জুবায়ের নামক এক মানুষের প্রতি মোহে পড়ে। বলেই থামলো আফরা। ইলা কৌতূহল না দমিয়ে প্রশ্ন করলো, এর মানে তুমি প্রেমে পড়েছো ভাইয়ার, তাই না? আফরা নিশ্চুপ। এর উত্তর সে নিজেও জানে না। বসার ঘরের গ্র্যান্ডফাদার ক্লক থেকে ঢং ঢং শব্দ হচ্ছে বারবার। এর মানে এখন মধ্যরাত, ঠিক 12টা বাজে। এই সময় ভুতুরে পরিবেশ সৃষ্টি হলেও আফরার হৃদয়ে চলছে অন্য কিছু। তপ্ত শ্বাস ফেলে আফরা মৃদু গলায় বলল, আমি ফারহানের মোহে পড়েছি ইলা, প্রেমে না। মোহ আর প্রেম এক জিনিস না। তাছাড়া ফারহান এমন একজন মানুষ যে সবার নজরেই কেড়ে নিতে পারে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু ফাহিম ভাইয়াকে তোমার কেমন লাগে? যে কোনো একজনকে ধরে ফেলো আপু, তুমি কত লাকি, বসে বসে এত সুন্দর 2 জনকে পেয়ে যাচ্ছ। হেসে ফেললো আফরা। তারপর ইলার কান টেনে বলে উঠল, বেশি পাকনামো করতে হবে না। আমার কাছে প্রেম প্রেম সব টাইম পাস। কিছুদিনের জন্য এসেছি, তারপর আমার আসল জায়গায় ফিরে গিয়ে কাজে মন দেব। তখন না থাকবে ফারহান, আর না থাকবে কোনো মোহ। আজ 22শে জুন। বাংলা তারিখ হিসেব করলে আষাঢ়ের 6 তারিখ। অন্যান্য দিনের তুলনায় আজ সকালটা বেশ পরিষ্কার। ক্ষণে ক্ষণে পাখিরা শুভ্র আকাশে উড়াল দিচ্ছে বিরতিহীনভাবে। আফরা সিদ্ধান্ত নিল আজ মর্নিং ওয়াক করবে এই পিচ ঢালাই চা বাগানের পথ দিয়ে। ফাহিমের সাথে আগেই কথা বলে রেখেছিল এই ব্যাপারে, যাতে আফরার সাথে সঙ্গ দিতে পারে। কেননা ফাহিম বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ, তাই সকালে এরকম একটা মানুষের সাথে মর্নিং ওয়াক করলে মন্দ হবে না। আফরা ট্রাউজারের পকেটে মোবাইল ঢুকিয়ে কানে ইয়ারফোন গুঁজে নিল। পায়ে হোয়াইট কেটস পরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল বাহিরের দিকে।
অল্প বিস্তর নীল আকাশের মাঝ দিয়ে উড়ে যাওয়া শুভ্র মেঘের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আফরা। দেখতে ভালো লাগছে এই পুঞ্জ পুঞ্জ মেঘ। আফরা এবার আশেপাশে তাকালো ফাহিম আছে কিনা দেখতে। এক পাশে পেয়েও গেল। আফরা সেখানে দ্রুত পায়ে যেতেই হঠাৎ পা থামিয়ে দেয় ফাহিমের পাশের ব্যক্তিটিকে দেখে। মানুষটা ফারহান। ধূসর রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট পরেছে। বুকের এক পাশে অ্যাডিডাসের লোগো ঝোলানো, পায়ে কালো কেডস পরেছে। আফরা জানতো ফর্সা মানুষদের নাকি কালো রঙের চমৎকার মানায়, তবে শ্যামবর্ণের মানুষদের ধূসর আর সাদা রঙের সংমিশ্রণে এতটা দুর্দান্ত লাগে ফারহানকে দেখে তা আয়ত্ত করে নিল সে। গত রাতের ওদের কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে লজ্জাও লাগছে বেশ। ইস, তখন ওরকম করে না বললেই মনে হয় ভালো হতো। সকল অস্বস্তির বেড়াজাল থেকে বেরিয়ে আফরা এগুলো ফাহিম আর ফারহানের উদ্দেশ্যে মুচকি হেসে বলে উঠল,